সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুকিত, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। এই করোনা পরিস্থিতিতে আমাদের অধ্যক্ষ মহোদয় ইতোমধ্যে সুনির্দিষ্ট রুটিন দিয়েছেন এবং এখন থেকে প্রতিদিনই ক্লাস হচ্ছে। এর আগেও ক্লাস হয়েছে, তোমরা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই 2টা ক্লাস দেখেছো। সেই ক্লাসগুলো ছিল প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়ের। আমার আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় পত্রের। তো চলো শুরু করা যাক। একটু সেটিং এর সময় নিবে। আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। তোমাদের আগে আমি বলেছি আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এবং আজকের পাঠের যে বিষয়টি সেটি হচ্ছে লাহোর প্রস্তাব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। তাহলে চলো শুরু করা যাক। আমি ইতোমধ্যে আমার পরিচয় বলেছি। তো এই ক্লাসের মাধ্যমে তোমরা যা শিখতে পারবে, লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্যগুলি বলতে পারবে, লাহোর প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলা যায় কিনা তা বলতে পারবে, এবং লাহোর প্রস্তাবে কি স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল সেটিও ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে লাহোর প্রস্তাবটি আসলে কি। লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাবনা। এটি উত্থাপিত হয়েছিল 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের সম্মেলনে। সেখানে শেরে বাংলা একে ফজলুল হক এই প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি তখন মুসলিম লীগের নেতা ছিলেন এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এ বিষয়ে আমরা একজন বিশেষজ্ঞর মতামত দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার এর একটি ক্লাস থেকে এই লাহোর প্রস্তাব সম্পর্কে আমরা আরেকটু জানার চেষ্টা করি। 1940 সালে লাহোর প্রস্তাব হচ্ছে মুসলিম লীগের ছিল সেই অধিবেশনে উত্থাপিত একটি প্রস্তাব, যে প্রস্তাবে ভারত উপমহাদেশের এই উত্তর, পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একাধিক রাষ্ট্র গঠনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি দিয়েছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, যিনি আমাদের কাছে শেরে বাংলা একে ফজলুল হক নামে বেশি পরিচিত। আর এই অধিবেশনটিতে সভাপতিত্ব করেছিলেন মুসলিম লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ। এই প্রস্তাবটি পরবর্তীকালে কিছুটা বিকৃত করে পাকিস্তান প্রস্তাব হিসেবে
পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে 1947 সালে যে দেশ বিভাগ হলো ধর্মের ভিত্তিতে, সেটির মূল যে বিষয়বস্তু সেটি এই লাহোর প্রস্তাবের থেকেই নেওয়া হয়েছিল। এটাই লাহোর প্রস্তাব নামে সাধারণভাবে পরিচিত। তাহলে লাহোর প্রস্তাব কি এ সম্পর্কে নিশ্চয়ই প্রাথমিক ধারণা পেয়েছো। আমরা আরো ক্লাসে আগাই, আশা করি ক্লাসের শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। এবারে দেখে নেওয়া যাক লাহোর প্রস্তাবের পটভূমি। সংক্ষিপ্তভাবে বললে 1937 সালের নির্বাচন পূর্ব তিক্ত অভিজ্ঞতা এবং নির্বাচনের পরে বিজয়ী কংগ্রেস কর্তৃক মুসলিম লীগকে বাদ দিয়ে সরকার গঠনের ফলে মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতে পারেন যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা হিন্দু নেতৃত্বাধীন শাসনাধীনে বাস্তবে রূপ লাভ করবে না। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করেই 1939 খ্রিস্টাব্দে জিন্নাহ তার বহুল আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন। 1940 সালে লাহোর প্রস্তাব মূলত তার এই ঘোষণারই বাস্তব রূপ। আরো একটু বিস্তারিত যদি দেখি, লাহোর প্রস্তাব এর প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। আসলে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে ইংরেজ শাসনের শুরু থেকেই। ইংরেজ শাসন এখানে উপমহাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম থেকেই তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করেছিল। এর একটা প্রেক্ষিত হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ। তবে 1905 সালে বঙ্গভঙ্গ পরবর্তী সময় থেকে মুসলিম লীগ এবং কংগ্রেস নেতাদের মধ্যে ক্রমাগত সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মাঝখানে অনেক চেষ্টা হয়েছিল, যেমন লখনৌ প্যাক্ট 1916 বা বেঙ্গল প্যাক্ট 1923 সালে দুই সম্প্রদায় তথা দুই দলকে কাছাকাছি নিয়ে আসার বা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার, কিন্তু এই চেষ্টাগুলা ব্যর্থ হয়েছে। এবং 1935 সালে ভারত শাসন আইনের আগেও ব্রিটিশ সরকার বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক করেছে, আবার কিছু সম্মেলনও আয়োজন করেছে, কিন্তু এই প্রচেষ্টাগুলো আসলে ব্যর্থ হয়। তো এর প্রেক্ষাপটে 1935 সালের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল এবং এই ভারত শাসন আইনের পূর্ববর্তী ঘটনাসমূহ এটাও লাহোর প্রস্তাব উত্থাপনের পেছনে কাজ করে। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে 1937 সালে নির্বাচনকালীন এবং নির্বাচন উত্তর সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যাপক প্রাণহানি ঘটে। 1937 সালে নির্বাচনে মুসলিম লীগ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে নাই, এজন্য অনেকটাই হতাশ হয়ে পড়ে। তো কংগ্রেস 7টি প্রদেশে সরকার গঠন করে। মুসলিম লীগের ইচ্ছা ছিল যে সেখানে কংগ্রেস হয়তো মুসলিম সরকার গঠনের ক্ষেত্রে মুসলিম লীগের সাথে আলোচনা করবে, কিন্তু কংগ্রেস মুসলিম লীগের সাথে কোন ধরনের আলোচনা করেনি। তো ওই 7টি প্রদেশে দলীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরমকে বেছে নেয় কংগ্রেস, যেটা আবার মুসলিম লীগের তৎকালীন নেতাদের পছন্দ হয়নি এবং হিন্দিকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করা হয় বা রাষ্ট্রভাষা করা হয়, সেটাও মুসলিম লীগ মেনে নিতে পারেনি। মূলত এই প্রেক্ষাপটেই মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক 1939 সালে দ্বিজাতি তত্ত্ব উত্থাপিত হয়। দ্বিজাতি তত্ত্ব কি একটু যদি বলি, যে এটা আসলে কিছুই না, যে মুসলিম এবং হিন্দু ভারতে দুইটা আলাদা জাতি, এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের মূল কথা, যেটা বেশ সমালোচিত হয়। তো এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই
পরবর্তী 1940 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। যাই হোক, আমরা পটভূমি দেখলাম, এখন দেখা যাক যে আসলে লাহোর প্রস্তাবে কি ছিল, মূল বিষয়টা কি ছিল। একটা ছোট্ট ভিডিওতে আমরা বিষয়টা দেখে নেই। মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী পূর্ববঙ্গের কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক। উক্ত প্রস্তাবটি প্রকাশ্য অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য সরাসরি উপস্থাপন করা হলো। ১. নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে পুনর্ঘোষণা করছে যে 1935 সালের ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তা এদেশের বিদ্যমান পরিস্থিতির জন্য অনুপযোগী ও অকার্যকর বিধায় তা ভারতীয় মুসলমানদের জন্য অগ্রহণযোগ্য। ২. ভারতবর্ষে বিদ্যমান বিভিন্ন দল, মত ও সম্প্রদায়ের সাথে পরামর্শ সাপেক্ষে 1935 সালের সংবিধান পুনর্বিবেচনা করা যেতে পারে। সমগ্র সাংবিধানিক পরিকল্পনা নতুনভাবে পুনর্বিবেচনা করা না হলে মুসলিম ভারত অসন্তুষ্ট হবে এবং মুসলমানদের অনুমোদন ও সম্মতি ছাড়া সংবিধান রচিত হলে কোনো সংশোধিত পরিকল্পনাও মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না। ৩. নিখিল ভারত মুসলিম লীগের এই অধিবেশনের সুচিন্তিত মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে যে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা তা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে রচিত না হয়। যেমন: ক. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে সীমা নির্ধারণ করে এগুলোকে নিয়ে একাধিক অঞ্চল গঠন করতে হবে। খ. প্রয়োজন বোধে সীমানার পুনর্বিন্যাস সাধন করে এমনভাবে সংগঠিত করতে হবে যেন ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব এলাকাগুলোকে একত্রিত করে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা যায়, যাতে অঙ্গরাষ্ট্রগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। ৪. এসব এলাকা এবং অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শ করে তাদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য শাসনতন্ত্রে পর্যাপ্ত কার্যকরী ও বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে এবং ভারতের অন্য যেসব স্থানে মুসলমানগণ সংখ্যালঘু সেসব স্থানে তাদের ও অন্যান্য সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে পরামর্শ করে শাসনতন্ত্রে পর্যাপ্ত কার্যকরী এবং বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। ৫. এই মূলনীতি অনুযায়ী একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা প্রণয়নের জন্য এই অধিবেশন কার্যনির্বাহী কমিটিকে ক্ষমতা প্রদান করেছে। অঞ্চলগুলো যাতে চূড়ান্তভাবে নিজেদের এলাকায় প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, যোগাযোগ, শুল্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হয়, শাসনতান্ত্রিক পরিকল্পনায় সেরূপ ব্যবস্থা থাকবে। তো লাহোর প্রস্তাবে যেটা বলা হয়েছে, যে ভারতবর্ষের তৎকালীন মানে অবিভক্ত ভারতের কথা, ভারতীয় উপমহাদেশের কথা বলা হচ্ছে। ওই পূর্ব ভারতের যেসব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিকে পৃথক করতে হবে, এগুলাকে আলাদা অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে এবং ওই অঞ্চলগুলিতে পৃথক রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। আমরা একটু মানে মূল যে বিষয়গুলো বেরিয়ে আসে লাহোর প্রস্তাব থেকে একটু দেখার চেষ্টা করি। ১ নম্বর, ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে।
2 নম্বর, প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলি নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হয়। আমি একটা কথা এখানে বলে নেই যে এই যে লেখা আছে যে সীমানার পুনর্গঠন করতে হবে, তোমরা জানো যে তখন কিন্তু 2টা প্রদেশের সীমানা পুনর্গঠিত হয়েছিল। যেমন পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করে একটা অংশ ভারতেও চলে যায় আর একটা অংশ পাকিস্তানের অধীনে। তদ্রূপভাবে বাংলাকেও বিভক্ত করেও একটা অংশ পশ্চিম বাংলা ভারতের সাথে আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের অধীনে চলে আসে। 3 নম্বর বলা হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট অঙ্গরাষ্ট্র বা প্রদেশসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ লাহোর প্রস্তাবে যে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, পরবর্তী পাকিস্তান রাষ্ট্রে এটার প্রভাব ছিল ব্যাপক। তো আমরা লাহোর প্রস্তাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন লাহোর প্রস্তাবের গুরুত্ব দেখি। এর প্রধান বিষয়টা হচ্ছে, গুরুত্ব হচ্ছে যে এইটার প্রেক্ষিতেই ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়। লাহোর প্রস্তাবের ভারতীয় উপমহাদেশকে ভেঙে 2টি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয় এবং এর প্রেক্ষিতেই হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে 14ই আগস্ট পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে 15ই আগস্ট ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে মুসলমানদের স্বতন্ত্র স্বীকৃতি। ইংরেজ আমল শুরু হওয়ার পর থেকেই ভারতীয় মুসলমানদের আধিপত্য হ্রাস পেতে থাকে। যেহেতু ইংরেজরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল, সুতরাং তাদের একটা ভীতি ছিল মুসলিমদের প্রতি, সেজন্য প্রথম থেকেই মুসলিমদেরকে তারা দূরে সরিয়ে রাখত। সেই সুযোগে আবার তখন হিন্দু সম্প্রদায়ের শিক্ষা দীক্ষা বা ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিকাশ ঘটে। তো মুসলমানরা ক্রমাগত সংখ্যালঘুতে পরিণত হয়। তাদের মধ্যে এই উপলব্ধি হয় যে ভারত স্বাধীনতা অর্জন করলে মুসলমানরা হিন্দুদের তুলনায় পিছিয়ে থাকবে। এর প্রেক্ষিতে লাহোর প্রস্তাব উত্থাপিত হলে মুসলমানদের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উপলব্ধি ঘটে, যা স্বাধীন পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব। লাহোর প্রস্তাব ভারতের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রকৃতপক্ষে ভারতের পরবর্তী রাজনীতি অনেকটাই লাহোর প্রস্তাবকে কেন্দ্র করেই আবর্তিত। 4. মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে মুসলিম জাতীয়তাবাদ তীব্র আকার ধারণ করে এবং বিভিন্ন পর্যায় অতিক্রম করে মঞ্জিলে মকসুদের দিকে এগিয়ে যায়। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে এ মুসলিম জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ সৃষ্টির সম্ভাবনা। যেহেতু লাহোর প্রস্তাবে মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়েছে, সেজন্য ভারতের পূর্বাঞ্চলে একটি আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের সম্ভাবনা দেখা দেয়। অর্থাৎ তখন ওই যে লাহোর প্রস্তাব যদি প্রথম দিকেই বাস্তবায়িত হতো, তাহলে হয়তো পূর্বাঞ্চলে আলাদা আরেকটা, পাকিস্তানের বাইরেও পূর্বাঞ্চলে আলাদা আরেকটা স্বাধীন রাষ্ট্র হতে পারত। 6. আঞ্চলিক স্বায়ত্তশাসন। লাহোর প্রস্তাব আঞ্চলিক স্বায়ত্তশাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আমরা দেখেছি পরবর্তীকালে বঙ্গবন্ধু যে 6 দফা দিয়েছিলেন, তাতেও লাহোর প্রস্তাবের যে আঞ্চলিক স্বায়ত্তশাসনের
কথা আছে এই ধরনের স্বায়ত্তশাসনেই ৬ দফাতেও এই রকম স্বায়ত্তশাসনের দাবি উত্থাপিত হয়েছিল এবং ৬ দফা শুরুতেই কিন্তু এটা বলা হয়েছিল যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন। ৭ স্বাধীন পাকিস্তানে লাহোর প্রস্তাবের প্রভাব। পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে লাহোর প্রস্তাবের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। পূর্ব পাকিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে লাহোর প্রস্তাবের মতো স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলন অব্যাহত থাকে, যার প্রেক্ষিতে একসময় যে স্বায়ত্তশাসন আন্দোলন পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলনের রূপ লাভ করে। সুতরাং লাহোর প্রস্তাবের গুরুত্ব আসলে অপরিসীম এবং এটা উত্থাপনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এটার ব্যাপক প্রভাব ছিল। এখন লাহোর প্রস্তাব কি আসলে পাকিস্তান প্রস্তাব ছিল বা পাকিস্তান প্রস্তাব বলা যায়? দেখো, মূল লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব হিসাবে উত্থাপিত হয়নি, কারণ ওইখানে মানে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলিতে নিয়ে একাধিক রাষ্ট্রের গঠনের কথা বলা হয়েছিল, অর্থাৎ স্টেটস একটা এস শব্দ ছিল, মানে ইংলিশে তো প্রস্তাবটা ছিল তখন, মানে স্টেট মানে একটি রাষ্ট্র না বলে স্টেট ছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলিতে একাধিক রাষ্ট্র গঠিত হতে পারত। পরবর্তীতে যদিও সংশোধন করে এসটি বাদ দেয়া হয়। তো কিভাবে লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব হিসাবে পরিচিত লাভ করলো, এই বিষয়টা দেখো। লাহোর প্রস্তাব উত্থাপিত হওয়ার পর কংগ্রেস সমর্থিত বিভিন্ন পত্র-পত্রিকাই প্রথম এটাকে পাকিস্তান প্রস্তাব হিসাবে অভিহিত করতে থাকে। এরপর ব্রিটিশ মিডিয়াও একে পাকিস্তান প্রস্তাব বলে উল্লেখ করে, আর এটাকেই অনেকটা কাজে লাগায় বা লুফে নেয়, যেটা বলা যায় মুসলিম লীগ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি 1946 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব থেকে ইংরেজি এর শব্দটি বাদ দিয়ে একাধিক মুসলিম রাষ্ট্রের পরিবর্তে ভারতবর্ষের মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে একটি মাত্র স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলে। ফলশ্রুতিতে ভারতবর্ষে পাকিস্তান নামে একটি মাত্র মুসলিম প্রধান রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং মূল লাহোর প্রস্তাবে কে পাকিস্তান প্রস্তাব না বলা গেলেও সংশোধিত লাহোর প্রস্তাব কে পাকিস্তান প্রস্তাব বলা যেতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় এর সাথে সম্পৃক্ত, মানে তোমাদের সৃজনশীল প্রশ্ন বা অনার্স লেভেলে যে মানে লেজ লাগিয়ে দেয় এরকম অনেকটা বড় প্রশ্নের সাথে, যে লাহোর প্রস্তাবে কি স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল? এই বিষয়টি দেখা যাক। আমি আগেই বলেছি যে মূল লাহোর প্রস্তাবে সরাসরি স্বাধীন বাংলাদেশের কথা উল্লেখ নেই, তবে লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। সেদিক থেকে ভারতের পূর্বাঞ্চলের মুসলিম প্রধান অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হতে পারত, যেমন ভারতে যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আসাম সহ এই মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠিত হতে পারত আরো আগেই। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা বিষয় হচ্ছে লাহোর প্রস্তাবে যে আঞ্চলিক স্বায়ত্তশাসনের, এটা যদি বাদ দেই, আঞ্চলিক স্বায়ত্তশাসনের যে বিষয়টি ছিল, এটা আঞ্চলিক স্বায়ত্তশাসনের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু স্বাধীন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর সেই বিষয়টিকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। ফলশ্রুতিতে পাকিস্তানের স্বাধীনতা-উত্তর বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্বায়ত্তশাসনের বিষয়টি গুরুত্ব পেতে থাকে। যেমন যুক্তফ্রন্ট 21 দফা দাবিতে স্বায়ত্তশাসনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়। 1966 সালে 6 দফার প্রথম দাবিটিই ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে
স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। এই স্বায়ত্তশাসনের দাবিটি ক্রমাগত উপেক্ষিত হওয়ার ফলে এই দাবির পথ ধরেই পূর্ব পাকিস্তান স্বাধীনতার পথে হাঁটতে থাকে এবং স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষার কারণেই শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান ভেঙে গিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়। সুতরাং বাংলাদেশ সৃষ্টিতে লাহোর প্রস্তাবের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাবে প্রত্যক্ষভাবে স্বাধীন বাংলাদেশের কথা না থাকলেও পরোক্ষভাবে অবশ্যই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, এটা বলা যায়। তো এখানে আমি একটু উল্লেখ করতে চাই, মাঝে মধ্যে ফন্টের সমস্যার কারণে কিছু কিছু বানানে সমস্যা হয়েছে। আমি এগুলো ঠিক করে নিব বা পরবর্তী ক্লাসে যাতে এই বিষয়টি আরো বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করব। তো আমি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ, অর্থাৎ যে আগেই দেখিয়েছিলাম যে দেলোয়ার স্যারের বক্তব্য, যা তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাসে দিয়েছিলেন, তার বক্তব্য আবার দেখে আসি যে লাহোর প্রস্তাবে কি স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। যে লাহোর প্রস্তাব সবসময় কিন্তু আন্দোলন দাবির কেন্দ্রবিন্দুতে থেকেছে। যেমন ধরেন, যদি আমরা ভাষা আন্দোলনের পর থেকে দেখি, তখন কিন্তু বলা হয়েছে যে আমরা শুধু ভাষার জন্যই লড়াই করেছি, তা না। এই ভাষার পাশাপাশি যেটা দেখা যায় যে আপনার দাবি আদায়ের, এবং সেই দাবিটা বলা হয়েছে যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা স্বায়ত্তশাসন চাই, যেহেতু স্বায়ত্তশাসন আমাদের ছিল না। 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের যে আগে যে 21 দফা, সেখানে কিন্তু 19 নম্বর দফায় এই কথাটা বলা হয়েছে। তারপরে মাওলানা ভাসানী 64 সালে যে তার 5 দফা, সেখানেও এই কথাটা অন্যতম দফা হিসাবে বলেছেন যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাঁচার দাবি, যেটি 6 দফা দাবি বঙ্গবন্ধু উত্থাপন করেছেন 66 সালে। সেখানেও কিন্তু প্রথম দাবিটাই ছিল যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন এবং আমাদের এই অঞ্চলের সংবিধান প্রণয়ন ইত্যাদি করতে হবে। তারপরে 60-এর দশকে যদি আপনি আরও যান, আগে 69-এর গণঅভ্যুত্থান বা এই সময় বিভিন্ন সময় কিন্তু এই কথাটা উচ্চারিত হয়েছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে। তার অর্থ হচ্ছে যে লাহোর প্রস্তাবটি অনুসরণ করে দেশ পরিচালিত হয়নি। অতএব আমাদের কিন্তু ওই সময় পর্যন্ত ছোট দাবি ছিল, আমরা স্বাধীনতা তখন আর চাইনি, আমরা চেয়েছিলাম যে লাহোর প্রস্তাবটাকে যথার্থভাবে অনুসরণ করা হোক। এস তো বাদ দেওয়া হলো, তারপরেও যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করা হলো, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির স্বায়ত্তশাসন বা লাহোর প্রস্তাব মানা হয় না। যে লাহোর তো এই ছিল মোটামুটি লাহোর প্রস্তাব সম্পর্কে আমি যে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই বা তোমাদের কাছে যে বইগুলি আছে এগুলো বা নেটে আরো ঘাটাঘাটি করে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এখন আমি প্রশ্ন দেখি যে লাহোর প্রস্তাব থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। এখানে অবশ্য অনার্স এবং ডিগ্রির জন্য আমি প্রশ্ন দিয়ে রেখেছি, যেহেতু টপিকসটা ডিগ্রিতে আছে, অনার্সের বিভিন্ন পর্যায়ে আছে। যেমন অনার্স লেভেলের প্রশ্ন হয় সাধারণত লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এর গুরুত্ব তাৎপর্য লিখো, লাহোর প্রস্তাবে কি স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, লাহোর প্রস্তাবকে কি পাকিস্তান প্রস্তাব বলা যায়, এ ধরনের আর কি। তো আর এইচএসসি লেভেলে এইটার প্রশ্ন আসে। আমি 2টা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এখানে তুলে ধরছি। যেমন চট্টগ্রাম বোর্ডে 19 সালে এসেছিল এইচএসসি, একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে একটি
বৃত্তের ভিতর একটা তীর চিহ্ন আর 3টি প্রশ্ন মানে পয়েন্ট দেয়া হয়েছে যে 1940 সালে 23শে মার্চ দ্বিজাতি তত্ত্বের বাস্তব রূপ শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক উত্থাপন। এই যে 3টি তথ্যর প্রেক্ষিতে বলতে হবে যে আসলে এখানে কি। সুতরাং আমরা এখান থেকে স্পষ্টই বোঝা যায় আসলে লাহোর প্রস্তাবকে বোঝানো হয়েছে। তো আমরা একটু প্রশ্নগুলো দেখি যে কি কি প্রশ্ন এটা করা হয়েছে। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়েছিল? এটা উত্তর তোমরা নিশ্চয়ই জানা আছে যে বেঙ্গল প্যাক্ট 1923 সালে সম্পাদিত হয়েছিল। এরপরে খিলাফত আন্দোলন বলতে কি বুঝো? খিলাফত আন্দোলন হচ্ছে যে 1920 সালের দিকে একটি আন্দোলন হয়েছিল, যেটা তুরস্কে অটোমান সাম্রাজ্যের পতনের পর, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হওয়ার ফলে যে তুরস্কে যে মুসলিম খিলাফত ছিল সেটা ইংরেজরা ভেঙে দেয়, মানে ব্রিটিশ সরকার। এর বিরুদ্ধে মানে সারা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় আন্দোলন করে। তো এই উপমহাদেশ মুসলমানরাও তুরস্কে খিলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করে ওইটাই মূলত খিলাফত আন্দোলন। গ প্রশ্নে এই যে এটার সাথে সম্পৃক্ত উদ্দীপকে বা ছকে প্রশ্ন চিহ্নিত স্থানের বিষয়টির বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা আগেই বলেছি যে এটা লাহোর প্রস্তাব বোঝা যাচ্ছে এবং এই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্য লিখতে হবে। আর ঘ নাম্বারে উক্ত বিষয়টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে কিভাবে ভূমিকা পালন করেছে, এই বিষয়টা আমাদের আলোচনায় ছিল যে লাহোর প্রস্তাব কিভাবে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ে ভূমিকা পালন করেছে। আরো একটি সৃজনশীল প্রশ্ন এখানে আমি যুক্ত করেছি, এটা দেশের একেবারেই শীর্ষস্থানীয় কলেজ রাজউক উত্তরা মডেল কলেজে, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। ওই কলেজের একটা প্রশ্ন আমি দেখি। সৃজনশীল প্রশ্নটা কি, যে জামাল সাহেব একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ। মুসলমানদের শিক্ষা বিস্তার ও সচেতনতার জন্য তিনি নিরলস কাজ করে গেছেন। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক সম্মেলনের একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহ নিয়ে পৃথক পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব ছিল। তো এই প্রশ্নের মানে উদ্দীপকের প্রেক্ষিতে প্রশ্নগুলি হচ্ছে, পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? এটা জানো তোমরা, 1757 সালে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, 23শে জুন। দ্বৈত শাসন বলতে কি বুঝো? দ্বৈত শাসন হচ্ছে 1919 সালের ভারত শাসন আইনে ছিল যে 1919 সালের ভারত শাসন আইনে যে স্বায়ত্তশাসন দেয়া হয়েছিল, সেই ক্ষেত্রে প্রদেশকে যেসব বিষয় হস্তান্তর করা হয়েছিল সেখানে আবার কিছু বিষয় গভর্নরের হাতে রাখা হয়েছিল। তো এই যে একদিকে আবার কিছু বিষয় আইনসভার হাতে, এই যে মন্ত্রী পরিষদ তথা মন্ত্রী পরিষদের হাতে, গভর্নরের অধীনে যে মন্ত্রী পরিষদ, এই যে একদিকে গভর্নরের শাসন আবার তার মন্ত্রিসভার শাসন, এই যে দুইটা শাসন, এইটাকেই মূলত দ্বৈত শাসনের বোঝানো হয়েছে 1919 সালের ভারত শাসন আইনে। তো ওইটা আসলে 1919 সালের ভারত শাসন আইন যদি আমরা পড়ি, বা ইতোমধ্যে এটা তোমাদের ক্লাস হয়েছে, ওই ক্লাসে নিশ্চয়ই তোমরা জেনেছো বিস্তারিত। গ নাম্বারে আছে যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। আমরা ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছি যে ওইটা লাহোর প্রস্তাবের সাথে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত বিষয়ের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, তা ব্যাখ্যা করো। এর ব্যাখ্যাও আমরা আসলে ওই পেয়ে গেছি আমাদের ক্লাসে বা আমাদের আলোচনায়। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস।
তো এই করোনাকালীন পরিস্থিতিতে তোমাদের সময় কিভাবে কাটছে আমি জানি না। তো আমি বলবো যে সময়কে মানে কাজে লাগাও এবং অনুশীলন চালিয়ে যাও। ব্যর্থতা আসবেই, বারবার চেষ্টার মাধ্যমেই সফল হতে হবে। একটা ছোট্ট 2টা ভিডিওর মাধ্যমে আমি শেষ করছি আমার ক্লাস। Aw, poor little things. Thank you, big man. One of them made up. Made up in the corner. Two of them made up. Those are going in the corner. Three of them made up. One of them made up. Five made up. Yeah, full left now. He's gonna make it. সাফল্যের কোনো সহজ রাস্তা নেই, বারবার ব্যর্থতার মধ্যে দিয়েই সাফল্য আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাস আশা করি তোমাদের যে ক্লাসে যে পর্যন্ত পড়া হয়েছিল সেই ধারাবাহিকভাবেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।